আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে। আজ আমরা কথা বলবো জামায়াতের নির্বাচনী জোটের চেষ্টা, নিত্যপণ্যের চড়া দাম, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, ডাকসু নির্বাচনে নারীদের রেকর্ড অংশগ্রহণ থেকে শুরু করে বিমা খাতের সংকট এবং আউটসোর্সিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক যুগান্তরের একটি রাজনৈতিক খবর দিয়ে। পত্রিকাটির প্রধান শিরোনাম, নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামাত, অধিকাংশ ইসলামী দলের না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী চাইছে সব ইসলামী দলকে এক ছাতার নিচে এনে একটি বড় জোট গঠন করতে। কিন্তু তাদের এই উদ্যোগে তেমন সাড়া মিলছে না বললেই চলে। প্রতিবেদনে বলা হচ্ছে বেশিরভাগ ইসলামী দলই এই প্রস্তাবে আগ্রহী নয়। এর পেছনের মূল কারণ হিসেবে তারা জামায়াতের সঙ্গে আদর্শিক এবং চিন্তাগত পার্থক্যের কথা বলছেন। জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো দলগুলোর শীর্ষ নেতারা তো সরাসরি জানিয়ে দিয়েছেন যে তারা জামায়াতের সঙ্গে জোটে যাবেন না। তাদের মতে মওদুদির চিন্তাধারার সাথে অন্য ইসলামী দলগুলোর বড় ধরনের সংঘাত রয়েছে। এমনকি মাঠ পর্যায়ে আলেমদের মধ্যেও জামায়াতকে নিয়ে এক ধরনের নেতিবাচক মনোভাব কাজ করছে। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পীরের অনুসারীরা ঐক্যের পক্ষে থাকলেও জামায়াতের সাথে তাদের আনুষ্ঠানিক কোনো সমঝোতা এখনও হয়নি। সব মিলিয়ে নিবন্ধিত 10টি ইসলামী দলের মধ্যে অধিকাংশই জামায়াতকে এড়িয়ে চলতে চাইছে, ফলে তাদের নেতৃত্বে একটি বৃহৎ ইসলামী জোট গঠনের প্রচেষ্টা বেশ কঠিন হয়ে পড়েছে। রাজনীতির খবর থেকে এবার আসি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথায়, বিশেষ করে বাজারের পরিস্থিতিতে। প্রথম আলোর প্রধান শিরোনাম বলছে, বিশ্ববাজারে পণ্যের দরপতন, বাংলাদেশের সুফল কম। বিষয়টা বেশ উদ্বেগজনক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের সময়ের তুলনায় বিশ্ববাজারে চাল, তেল, গ্যাসের মতো নিত্যপণ্যের দাম অনেক কমে গেছে। আমাদের প্রতিবেশী দেশ যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, এমনকি ভারতেও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। অথচ বাংলাদেশে জিনিসপত্রের দাম এখনও আকাশ ছোঁয়া। প্রতিবেদনে কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে যা শুনলে অবাক হতে হয়। গত জুলাইয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি ছিল 8.5%-এরও বেশি। অথচ একই সময়ে ভারতে তা নেমে এসেছে 1.5%, আর পাকিস্তানে প্রায় 4%। সবচেয়ে বড় অস্বস্তি চালের বাজারে। বিশ্ববাজারে চালের দাম প্রায় 40% কমলেও আমাদের দেশে উল্টো দাম বেড়েছে। একইভাবে ভোজ্য তেল বা এলপিজি গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও তার সুফল সাধারণ ভোক্তারা পাচ্ছেন না। অর্থনীতিবিদরা এর পেছনে ডলারের দাম বৃদ্ধি, বাজারে কার্যকর তদারকির অভাব এবং বড় ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাবকে দায়ী করছেন। ফলে নিম্ন ও মধ্যবিত্তের ভোগান্তি কমছেই না। এবার চোখ ফেরানো যাক আন্তর্জাতিক সম্পর্কের দিকে। সমকালের প্রধান শিরোনাম, দ্বিপাক্ষিক সম্পর্কে বড় পরিবর্তনের আশা পাকিস্তানের। প্রতিবেদনটি বলছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। স্বাধীনতার পর এই প্রথমবার শুধুমাত্র দ্বিপাক্ষিক বৈঠকের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। তার এই সফরে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, বাণিজ্য ও বিনিয়োগে যৌথ গ্রুপ গঠন সহ 6 থেকে 7টি চুক্তি বা সমঝোতা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যে পরিবর্তন আসছে, পাকিস্তান সেই সুযোগটা নিতে চাইছে। বৈঠকে সার্ককে সক্রিয় করা, জঙ্গিবাদ দমনের মতো বিষয়ের পাশাপাশি বাংলাদেশ তার পুরানো দাবিগুলোও তুলবে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ এবং আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে এমন উচ্চ পর্যায়ে বৈঠক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে। এবারে একটি চাঞ্চল্যকর খবর জানাব নয়াদিগন্ত থেকে। পত্রিকাতে প্রধান শিরোনাম, সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেয়ায় গুম করে আমাকে ট্রাইব্যুনালে সুখরঞ্জন বালির অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক সাক্ষী সুখরঞ্জন বালি অভিযোগ করেছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাকে গুম করে নির্যাতন করা হয়েছিল এবং পরে ভারতে পাচার করে দেওয়া হয়। তিনি দাবি করেন 2012 সালের 1 নভেম্বর ট্রাইব্যুনালের গেট থেকে সাদা পোশাকের পুলিশ তাকে অপহরণ করে। এরপর 2 মাস ধরে চোখ বেঁধে রেখে বৈদ্যুতিক শক সহ অমানবিক নির্যাতন করা হয়। কোটি টাকা ও বাড়ির লোভ দেখানো হলেও তিনি সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি। বালি জানান, মুক্তিযুদ্ধে তার ভাই পাকিস্তানি সেনাদের হাতে নিহত হলেও তদন্ত কর্মকর্তা তাকে সাঈদীর নাম বলতে চাপ দেন, যা তিনি প্রত্যাখ্যান করেন। পরে তাকে অপহরণ করে ভারতে পাচার করে দেওয়া হয়, যেখানে তিনি 5 বছর কারাগারে ছিলেন। তার দাবি, সাঈদীর বিরুদ্ধে মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি এই ঘটনার ন্যায় বিচার চান। এবারে একটি ইতিবাচক এবং ঐতিহাসিক পরিবর্তনের খবর। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ডিইউসি ইউএস পোলস,
হিস্ট্রি রিরিটেন উইথ রেকর্ড নাম্বার অফ উইমেন ক্যান্ডিডেটস, অর্থাৎ ডিইউসি-ইউএস নির্বাচনের রেকর্ড সংখ্যক নারী প্রার্থী দিয়ে নতুন ইতিহাস লেখা হল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা একটি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। ডাকসুর দীর্ঘ ইতিহাসে নারীদের অংশগ্রহণ সবসময়ই কম ছিল, কিন্তু এবার ৫ জন নারী লড়ছেন ভাইস প্রেসিডেন্ট পদে, ১ জন সাধারণ সম্পাদক পদে এবং ৪ জন সহ সাধারণ সম্পাদক পদে। সব মিলিয়ে বিভিন্ন পদে অন্তত ৫৪ জন নারী প্রার্থী হয়েছেন। মোট ভোটারের প্রায় ৪৮% যেখানে নারী, সেখানে তাদের এই অংশগ্রহণ ছাত্র রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে নারীদের অক্রিয় ভূমিকা তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। প্রার্থীরা বলছেন, তারা কেবল সহানুভূতি পেতে আসেননি, বরং যোগ্যতা দিয়েই লড়তে এসেছেন। অর্থনীতির একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে কালের কণ্ঠর প্রতিবেদনে। পত্রিকাটির প্রধান শিরোনাম, ৫ কোম্পানির পেটে ৫,৪৯২ কোটি। বাংলাদেশের বিমা খাত নিয়ে এই প্রতিবেদনটি বলছে, খাতটি এখন বড় ধরনের আস্থার সংকটে আছে। বেশ কিছু কোম্পানি গ্রাহকদের হাজার হাজার কোটি টাকার দাবি পরিশোধ করছে না। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআর এর তথ্য অনুযায়ী মাত্র ৫টি কোম্পানির কাছেই গ্রাহকদের প্রায় ৫,৫০০ কোটি টাকা আটকে রয়েছে, যা মোট অপরিশোধিত দাবির ৭৭%। এর মধ্যে শুধু ফার ইস্ট ইসলামী লাইফ একাই আটকে রেখেছে প্রায় ৩,০০০ কোটি টাকা। গ্রাহকরা বছরের পর বছর ঘুরেও তাদের জমানো টাকা ফেরত পাচ্ছেন, বা যা পুরো খাতের উপরেই মানুষের আস্থাহীনতা তৈরি করছে। একটা সময় জিডিপিতে বিমা খাতের অবদান প্রায় ১% থাকলেও এখন তা কমে 0.45% নেমে এসেছে। সময়মতো দাবি পরিশোধ না করাকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এবারে রাজস্ব খাতের একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো নিউ এজ থেকে। পত্রিকাটির প্রধান শিরোনাম, এনবিআর অফিসিয়ালস টু হেড 2 রেভিনিউ ডিভিশনস, যার অর্থ হল 2টি রাজস্ব বিভাগের প্রধান হবেন এনবিআর অফিসাররা। সরকার রাজস্ব নীতি অধ্যাদেশ সংশোধন করেছে, যেখানে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থা নামে 2টি আলাদা বিভাগ করার কথা ছিল। কিন্তু এনবিআর অফিসাররা এর তীব্র প্রতিবাদ করেন এবং প্রায় 1.5 মাস ধরে কর্মবিরতি পালন করেন। অবশেষে সরকার তাদের দাবি মেনে আইন সংশোধন করেছে। সংশোধিত আইনে বলা হয়েছে, এই 2টি নতুন বিভাগের সচিব পদে শুধুমাত্র রাজস্ব, অর্থনীতি ও বাণিজ্য নীতিতে অভিজ্ঞ অফিসারদেরই নিয়োগ করা হবে। আগে যে কোনো উপযুক্ত অফিসারের নিয়োগের সুযোগ ছিল। এই পরিবর্তনের ফলে এনবিআর অফিসারদের দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটল এবং রাজস্ব ব্যবস্থায় তাদের নিয়ন্ত্রণ বজায় থাকল। বণিক বার্তার একটি প্রতিবেদন আমাদের অর্থনীতির একটি বড় ঝুঁকি সামনে এনেছে। এর প্রধান শিরোনাম, অল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে একটি খাতের উপর রপ্তানি নির্ভরতা। জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানি খাত যেহেতু শুধু তৈরি পোশাক শিল্পের উপর অতিরিক্ত নির্ভরশীল, তাই এটি একটি বড় ঝুঁকি তৈরি করছে। আমাদের মোট রপ্তানির ৮১% আসে এই একটি খাত থেকে। বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে। এরপর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বাজারে এখনকার মতো শুল্কমুক্ত সুবিধা আর থাকবে না। যেমন ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক হার 10.59% থেকে বেড়ে 36.5% হতে পারে, যা আমাদের রপ্তানি আয় প্রায় 21% কমিয়ে দিতে পারে। তাই ব্যবসায়ীরা বলছেন, এই উত্তরণের সময়সীমা অন্তত ৩ থেকে ৬ মাস পেছানো উচিত, যাতে নতুন বাজার খোঁজা এবং নীতি সংস্কারের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। তবে অর্থনীতির একটি সম্ভাবনাময় খবরও আছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম, এআই পুশ লিফটস আউটসোর্সিং এক্সপোর্টস নিয়ার $1 বিলিয়ন অলরেডি ইন দ্য ফার্স্ট হাফ, অর্থাৎ এআই ব্যবহারে দেশের আউটসোর্সিং খাত রপ্তানি প্রথম 6 মাসেই প্রায় $1 বিলিয়ন পৌঁছে গেছে। প্রতিবেদনটি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারে বাংলাদেশের আউটসোর্সিং খাত খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এআই টুল ব্যবহার করে দেশের তরুণ কর্মীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াচ্ছে। এর ফলে মেডিকেল ট্রান্সক্রিপশন, কোডিং, ভিডিও এডিটিংয়ের মতো উচ্চ মূল্যের কাজগুলো অনেক কম সময়ে করা যাচ্ছে, যার প্রভাবও স্পষ্ট। ২০২৫ সালের প্রথম 6 মাসে আউটসোর্সিং থেকে আয় হয়েছে $900 মিলিয়ন, যা গত পুরো বছরের আয়ের চেয়েও বেশি। ফ্রিল্যান্সাররাও এখন এআই ব্যবহার করে ডেটা এন্ট্রির মতো সাধারণ কাজ থেকে বেরিয়ে এসে ওয়েবসাইট ডিজাইন বা কন্টেন্ট ক্রিয়েশনের মতো উচ্চমূল্যের কাজ পাচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। সবশেষে দৈনিক সংবাদের একটি খবর দিয়ে শেষ করব। পত্রিকাটির প্রধান শিরোনাম, নবায়নযোগ্য বিদ্যুতে পিছিয়ে বাংলাদেশ। প্রতিবেদনটি বলছে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে। আমাদের মোট বিদ্যুতের প্রায় ৫% কিছু বেশি আসে নবায়নযোগ্য উৎস থেকে, যার বেশিরভাগই সৌরবিদ্যুৎ। সরকার ২০৩০ সালের মধ্যে এই হার ২০% উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করলেও বাস্তবতা ভিন্ন। উচ্চ মূলধন ক্ষয়, দুর্বল গ্রিড এবং নীতিগত অস্পষ্টতার কারণে এই খাতে অগ্রগতি খুব ধীর। আমাদের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭,৫০০ মেগাওয়াট হলেও নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ১,৬২৫ মেগাওয়াট।
বিশেষজ্ঞরা বলছেন বিশেষ করে রুফটপ সোলার বা ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রম সম্ভাবনা রয়েছে, কিন্তু সঠিক নীতি ও উদ্যোগের অভাবে আমরা পিছিয়ে পড়ছি। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।